আপনারা সকলেই এতদিনে গণভোট গণভোট অনেকবার শুনেছেন। কেউ কিছু নেগেটিভ মন্তব্য শুনেছেন, অধিকাংশই পজিটিভ কথাবার্তা আপনারা শুনেছেন। মসজিদের মেম্বার থেকে সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না এ বিষয়ে বলার অধিকার আমাদের নেই। শুধুমাত্র সরকারি মসজিদ বলে নেই তা না, বরং বাংলাদেশের কোনো মসজিদ থেকেই ইমাম সাহেবের অধিকার নাই তিনি বলে দিবেন অমুককে ভোট দেন অমুককে ভোট দিবেন না, এ কথা বলার অধিকার আমাদের নাই। কিন্তু মজার ব্যাপার হলো, গণভোট ব্যাপারে সরকারের তরফ থেকে মসজিদের ইমাম সাহেবদেরকে বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে আমরা গণভোটের ব্যাপারে মানুষকে সচেতন করতে পারি। যে পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে অনেকেই বুঝতে সক্ষম নন, অনেকে একটু পড়াশোনা করলে হয়তো বুঝতে পারতেন, কিন্তু সেই সুযোগটুকু নেই। এজন্য আমাদের দায়িত্ব আমরা যেন এ বিষয়ে কিছু পড়াশোনা করে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারি। তো সেই সূত্র ধরেই, সরকারি সেই অর্ডার ফলো করেই আমি চেয়েছিলাম গত 2-1 সপ্তাহ আগে এ বিষয়ে আলোচনা করার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে নাই, তাই দেরি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে 3 বারে পর্যন্ত গণভোট হয়েছে। আপনারা জানেন গণভোট মানে হচ্ছে হ্যাঁ অথবা না এই পদ্ধতিতে ভোট দেওয়া। আপনি কোনো একটা বিষয় চান কি চান না, এই ব্যাপারে আপনি চাইলে হ্যাঁ বলবেন, না চাইলে না বলবেন। এটা হচ্ছে গণভোটের সিস্টেম। আমাদের বাংলাদেশে এ পর্যন্ত মোট 3 বার গণভোট হয়েছে। একবার 1977 সালে, এরপরে 1985 সালে এবং সর্বশেষ 1991 সালে একবার গণভোট হয়েছে। যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, আমাদের বলার সুযোগ নেই। আসলে গণভোটটা, এবারের যে গণভোট, এটা কিসের উপর ভিত্তি করে? এটার ভিত্তি হলো, আপনারা জানেন প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য একটা নীতিমালা থাকে। দেশ পরিচালনার জন্য যেই নীতিমালা, এই নীতিমালাকে আমাদের বাংলাদেশি ভাষায় আমরা বলি সংবিধান। পাকিস্তানে এটাকে বলে কানুন, ইন্ডিয়াতে অবশ্য সংবিধানই বলে। ইংরেজি যে সমস্ত কান্ট্রি আছে তারা কনস্টিটিউশন বলে, আর সৌদি আরব সহ মিডল ইস্টে যারা আছে তারা দস্তুর বলে। যেটাই বলেন না কেন, এটা হচ্ছে দেশ পরিচালনার একটা মৌলিক নীতিমালা। এই নীতিমালার উপরে অন্য কোনো আইন এর উপরে নাই। যত আইন প্রণীত হয় সব এই সংবিধানের আলোকেই হয়ে থাকে। তো গণভোটটা হচ্ছে, সংবিধান তো প্রণয়ন করে আমার আপনার মতো মানুষ। মানুষের মেধা শক্তি, মানুষের পরিকল্পনা শক্তি, মানুষের ধীশক্তি এটা বেশি বৃহৎ না, বেশি বড় না। একজন মানুষ সর্বোচ্চ 20 বছর 50 বছরের কল্পনা করতে পারে। 20 বছর 30 বছর পরে এই একটা দেশের পরিস্থিতি কেমন হবে, এটা স্বাভাবিক একজন মানুষের ব্রেনে আসা সম্ভব না। তো সংবিধান যখন প্রণীত হয়েছিল তখন অনেক বিষয়গুলো মনে হচ্ছিল এগুলো রাখলে ঠিক হবে, কিন্তু কালের বিবর্তনে দেখা যাচ্ছে সংবিধানের ওই আইনগুলো এখন আর চলছে না। তার মধ্যে অনেক গড়বড় দেখা দিচ্ছে, ফাঁক-ফোকর দেখা দিচ্ছে, যার কারণে দেখবেন মাঝে মধ্যেই সংবিধান সংস্কার করতে হয়, সংশোধন করতে হয়। তার মানে 10 বছর আগে যেই আইনটা পাশ করা হয়েছিল এটা এখন আর মানুষের কল্যাণে কাজ করছে না, বরং মানুষের উপর জুলুমের একটা দ্বার খুলে দিচ্ছে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এক সময়ে একটা আইন করা হয়েছিল, সাপোজ মনে করেন বিবাহের বয়স, আমাদের দেশে নারী পুরুষের বিবাহের বয়স আগে ছিল 21 এবং 18 মনে হয়।
কিন্তু কালের বিবর্তনে দেখা যাচ্ছে ওই আইনটা যদি এখন আমার দেশে রাখা হয় তাহলে আমার দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং যুগের চাহিদা অনুযায়ী, দেশের সংস্কৃতি অনুযায়ী ওই আইনটাকে সংশোধন করে বয়স সীমা কমানোর দরকার। এটা হলো সংবিধানের কোনো আইনকে সংস্কার করা, সংশোধন করা। তো এই ছোটোখাটো যে কাজগুলো সংশোধন, সংস্কার, এই কাজগুলো পার্লামেন্টে যারা থাকেন, যারা এমপি পদপ্রার্থী হয়ে আমাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যান, তারা এই সংস্কারগুলো সহজেই করে ফেলতে পারেন। কিন্তু সংবিধানের মৌলিক যে কাঠামো, সেই কাঠামো যদি পরিবর্তন করতে হয় তাহলে শুধুমাত্র এমপি যারা আছেন, সংসদ সদস্য যারা আছেন, তারা পাশ করলে হয় না, জনগণের পক্ষ থেকে হ্যাঁ না ভোট নিয়ে তারপরে পাশ করতে হয়। তো এবারের 2026 সালের যে গণভোট, এটা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কিছু নীতিমালা পরিবর্তন হবে। যেই নীতিমালা যদি পরিবর্তন না হয় তাহলে আমার দেশের মধ্যে বিশৃঙ্খলা দিন দিন বাড়তেই থাকবে, এটা কমানোর কোনো সুযোগ নাই। তাহলে আপনার ক্লিয়ার ধারণা পেলাম, গণভোট হচ্ছে সংবিধান সংস্কারের একটা সুযোগ। এই সুযোগ কিন্তু আপনি বারবার পাবেন না। অনেকেই সংসদ নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে আছেন, ব্যস্ত থাকাটাও স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, যে সমস্ত লোকেরা দেশের চিন্তা করেন, বুদ্ধিজীবী আছেন, তারা বলছেন 26-এর এই নির্বাচনে সংসদ নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণভোট। কারণ সাপোজ আপনি একটা দল করতেই পারেন, আপনার দল যদি সরকার গঠন করতে নাও পারে, আপনি ততটা বেশি ক্ষতিগ্রস্ত হবেন না যদি আপনি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে পারেন। কিভাবে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো। পক্ষান্তরে আপনি যেই দল করেন, সেই দল সরকার গঠন করলো ঠিকই, কিন্তু গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত না হতে পারে, তাহলে আপনার এই সরকার গঠন করে বেশি দিন আপনি ফল ভোগ করতে পারবেন না, অশান্তি আবার আপনার মাথার উপর ভেঙে পড়বে। এজন্য জাতীয় সংসদ নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণভোট। কারণ এই সুযোগ আপনি বারবার পাবেন না। অনেকেই বুঝতে চাচ্ছেন না যে গণভোটটা আসলে কি। গণভোটের যদি সহজ উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে মনে করেন আপনাকে একটা বিল্ডিং দেওয়া হয়েছে, বিল্ডিংয়ের দেওয়ালগুলো দেওয়া আছে, ভেতরে পিলার দেওয়া আছে, উপরে ছাদ দেওয়া আছে। এই বিল্ডিংটা আপনাকে বলা হচ্ছে এই বিল্ডিংটায় কোথায় কি কাজ করবেন, কি ডেকোরেশন করবেন, এসিটা কোথায় ফিট করবেন, ফ্যানটা কোথায় লাগাবেন, কি কি ফ্যাসিলিটি এই বিল্ডিংয়ে আপনি দিতে চান, এটা আপনার দায়িত্ব। আপনি নিজ দায়িত্বে সব ফ্যাসিলিটিগুলো এখানে দিয়ে নেন। এখন আপনি কি বলবেন যে না, বিল্ডিংয়ে থাকতে পারলেই তো হচ্ছে, আমি আরেকজনকে বলে দিলাম ভাই আমার বিল্ডিংটার কাজ করে দিও, কোনো রকম থাকা গেলেই হলো। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বরং বুদ্ধিমানের কাজ হবে যে না, প্রত্যেকটা জিনিস আমার সুবিধা যেভাবে হবে, আমি আমার বিল্ডিংটাকে সেভাবে ডেকোরেশন করে নেব, যাতে করে আমি আগামী 50-100 বছর পর্যন্ত নির্বিঘ্নে, নিশ্চিন্তে, শান্তিতে এই বিল্ডিংয়ে বসবাস করতে পারি। ঠিক কিনা? তো গণভোটটাও এইরকম। এই যে দেশটা, এটা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের অনেক ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলো আপনার সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। সুতরাং এটাকে খুব গুরুত্ব দিয়ে, আমার যেহেতু দায়িত্ব এসেছে, সুযোগ এসেছে, আমি আমার দেশটাকে সাজাবো এমনভাবে যেন দেশের প্রত্যেকটা জনগণ এর থেকে সুফল ভোগ করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গণভোটের অনেকগুলো ধারা আছে, যেই ধারাগুলো হ্যাঁ ভোট পাশ করলে আপনি পাবেন। তো সবগুলো ধারাকে বিশ্লেষণ করে উপর মহল থেকে রাষ্ট্রীয় যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, তারা আমাদের সহজার্থে
সবগুলো ধারাকে বিশ্লেষণ করে 11টা 12টা ধারার মধ্যে এনে দিয়েছেন, যাতে করে আমরা এগুলো সহজে বুঝতে পারি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার আপনি করতে পারবেন, আপনার সেই সক্ষমতা আছে, সুযোগ আছে, সেটা হলো, ইতিপূর্বে আপনারা দেখেছেন যেই দল যখন ক্ষমতায় থাকে, বড় কোনো চাকরির ক্ষেত্রে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন সর্বোচ্চ যোগ্য ব্যক্তি, কিন্তু শুধুমাত্র যেই দল ক্ষমতায় আপনি সেই দল করেন না, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড সেই দলের নাই, এজন্য আপনি ওই বড় চাকরিটা পান না। এমন হয়েছে কি হয় নাই বলেন? বিসিএস সহ অন্যান্য বড় বড় চাকরির ক্ষেত্রে যখন আপনি রিটেনে ভালো করেন, ভাইবাতে গিয়েও আপনাকে ফেলে দিতে পারছে না, সর্বশেষ শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ড খোঁজা হয়। পুলিশ ভেরিফিকেশন নামে যেই জিনিসটা ছিল আগে, সেটা আসলে মামলা আছে না কি আছে এইটা দেখতো না, দেখতো আপনি ওই দল করেন কিনা। তো আপনি যদি গণভোটে হ্যাঁ পাশ করাতে পারেন, তাহলে একটা জিনিস পাবেন, আপনি হতে পারেন কৃষক, আপনি হতে পারেন দিনমজুর, আপনার ছেলে যদি বিসিএস ক্যাডারের যোগ্য হয়, আপনি যেই দল করেন না কেন আপনি চাকরি পাবেন। এটা হচ্ছে গণভোটের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলতে পারেন হুজুর কিভাবে? এর পদ্ধতিটা হলো, আগে সরকারি কর্ম কমিশন নামে একটা কমিটি ছিল, সেই কমিটির চেয়ারপারসন যিনি থাকতেন, সভাপতি, সেক্রেটারি, এগুলো সব সরকারি দল থেকে হতো। তো আপনি যখন বিসিএস ভাইবাতে ভালো করেন, আগে দেখা হতো আপনি আমার দলের কিনা। যদি আমার দলের হতেন তাহলে আমি আপনাকে চাকরিটা দিতাম, আর যদি আপনি ভিন্ন দলের হতেন আপনার চাকরি হতো না। কিন্তু গণভোটে হ্যাঁ পাশ করলে হবে কি, এই সরকারি কর্ম কমিশন নামে যেই কমিটি আছে, এই কমিটির সভাপতি থাকবেন বিরোধী দলের। তাহলে তখন আপনি যদি ওই দল নাও করেন, আপনি যদি যোগ্য হন, আপনার চাকরি পাওয়ার সুযোগ আছে। তার মানে গুরুত্বপূর্ণ যত কমিটি আছে, এই কমিটির সভাপতি, সেক্রেটারি বিরোধী দল থেকে হবে। তার মানে আপনার সুযোগ অনেক বেশি বেড়ে যাচ্ছে। নাম্বার 2, গণভোটে হ্যাঁ পাশ করলে যেটা আপনি পাবেন সেটা হলো, আপনারা জানেন বিগত দিনে আপনারা দেখেছি শুধুমাত্র সরকারি দল একজন মানুষকে হ্যারাস করবে, শাস্তি দিবে, জুলুম করবে, এই জুলুমটাকে আইনি প্রক্রিয়া দেওয়ার জন্য নিজের মতো করে সংবিধান সংস্কার করত। সহজে যদি উদাহরণ দিই বুঝবেন, 2013 সালে অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে না, মনে আছে আপনাদের? মজার ব্যাপার হলো, শুধুমাত্র একজন ব্যক্তিকে ফাঁসির দেওয়ার জন্য সংবিধানের একটা আইন সংশোধন করে পাল্টানো হয়েছে। সেটা কি? নাম বললে সবাই চিনবেন, কাদের মোল্লা। উনি যখন আসামি হয়ে দণ্ডপ্রাপ্ত হন, তো উনার সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছিল যাবজ্জীবন। আমরা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে চিনি, এটার ক্ষেত্রে সংবিধানে একটা আইন ছিল, সেখানে শুধুমাত্র আসামি আপিল করতে পারবে, সরকার পক্ষ আপিল করতে পারবে না। কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তখন এই আইনের কারণে সরকার পক্ষের কোনো আপিলের সুযোগ নাই, শাস্তি বাড়ানোর কোনো আপিলের সুযোগ ছিল না। কিন্তু সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিবে। এখন কি করবে? পরবর্তীতে একটা পরিবেশ তৈরি করা হলো, গণজাগরণ মঞ্চ নামে একটা নাটক সাজানো হলো, দেখানো হলো যে জনগণ এই ব্যক্তিকে ফাঁসি দিতে চায়। জনগণ যেহেতু চাচ্ছে, তার মানে আমার সংবিধান সংস্কার করে প্রসিকিউশনকে, সরকার পক্ষকে আপিলের সুযোগ তৈরি করে দিতে হবে, সরকার পক্ষ আপিল করে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে দেখেন আমাদের দেশে যে রাজনীতি চলে, প্রতিহিংসার রাজনীতি, আপনি যেই দল করেন আপনি চান অপর দলকে, অপোনেন্টকে আপনি কিভাবে জুলুম, নির্যাতন, যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যদি হ্যাঁ ভোট পাশ করাতে পারেন, তাহলে কোনো মানুষ মন চাইলে, ইচ্ছা করলেই সংবিধান সংস্কার, সংশোধন এগুলো করার অধিকার রাখবে না। তার মানে অন্যায়ভাবে একজন মানুষকে
ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যে সংবিধান সংস্কার, এই রকম সুযোগ আপনি আর পাবেন না। এরপরে 3 নাম্বার গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভোট যদি আপনি জয়যুক্ত করতে পারেন তাহলে যেটা পাবেন, আপনারা জানেন আমার দেশ থেকে যে কত টাকা চুরি হয়ে গেছে, পাচার হয়ে গেছে, এগুলো কি আমরা জানতাম না? জানতাম না? জানতাম তো, মোটামুটি জানতাম, পরে জেনেছি। কিন্তু আমার দেশে কি এমন কোনো সংস্থা বা আইন নাই যে আমার দেশ থেকে কোনো টাকা পাচার হয়ে গেলে ধরার মতো কোনো লোক কি নাই? আইনে আছে। আপনারা জানেন সংসদে যারা যান, সংসদ সদস্য, ওনারা শুধুমাত্র আমাদের প্রতিনিধি হয়ে যান বিষয়টা এমন না, বরং সংসদে মোট 50টা কমিটি আছে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ সম্পর্কিত 50টা কমিটি আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিটির নাম হলো পিএসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এটার কাজ কি? এই যে বড় বড় যে প্রকল্পগুলো পাশ হয়, পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, আরও যত বড় বড় প্রজেক্ট পাশ হয়েছিল, এই পিএসসি এর কাজ হলো এই প্রকল্পগুলোর কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা এগুলো ধরার। কিন্তু আমাদের সংবিধানের আইন অনুযায়ী এই পিএসসি এর কমিটি যারা দুর্নীতি ধরবেন তারা হন সরকারি দলের লোকজন। এখন বলেন তো, মামা ভাগ্নে যদি চোর হয় তাহলে তার মধ্যে কি ধরপাকড়ের কোনো ব্যবস্থা থাকে? আপনি সরকার পক্ষের লোক, আপনি একটা বাজেট আপনার পক্ষে পাশ করালেন, আর ওইটা ধরতে দেওয়া হলো সরকার পক্ষের আরেকজনকে, তাহলে কি সেই দুর্নীতি ধরা পড়বে নাকি আরো বেশি হবে? তো গণভোটে যদি আপনি হ্যাঁ পাশ করাতে পারেন, তাহলে বলা হচ্ছে এই যে পিএসসি এর মতো গুরুত্বপূর্ণ যত কমিটি আছে, এই কমিটির সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বলেন তো তখন দুর্নীতি ধরা পড়বে কি পড়বে না? তার মানে প্রত্যেকটা টাকা, সরকারি টাকা আপনি কিভাবে ব্যয় করছেন, কিভাবে খরচ করছেন, এটা সঠিক একটা তদন্ত, একটা রিপোর্ট, একটা আইনি প্রক্রিয়ায় আপনি যেতে পারবেন, ধরার মতো একজন পাবেন। আমরা শুনেছিলাম প্রথমে পদ্মা সেতু করতে 7,000 কোটি টাকা লাগবে সর্বপ্রথম 2014 সালে, এরপরে 10,000, 15,000, 20,000, সর্বশেষ আমরা শুনেছি কত টাকা লেগেছে? 30,000 থেকে বেশি, 35,000 কোটি টাকা। তাহলে এই যে বিশাল একটা অর্থের ফারাক, এখানে যে লুটপাট হয়েছে এটা ধরার জন্য আমাদের সংবিধানে আইন ছিল, কিন্তু সেই আইনের মধ্যেই ফাঁকফোকর ছিল। আপনি যাকে দিচ্ছেন, বেড়া দিচ্ছেন হচ্ছে ক্ষেত, যাতে মানুষ না খেতে পারে, সেই বেড়াই যদি ক্ষেত খেয়ে ফেলে আপনি তো ঠেকাতে পারবেন না। এজন্য সংবিধানের এই জাতীয় সংসদ নির্বাচনের হ্যাঁ ভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে গুরুত্বপূর্ণ আর্থিক যত খাত আছে এই খাতগুলোতে বিরোধী দলীয় একজন সভাপতি নির্বাচিত হবেন, যিনি সরকার দলের পক্ষকে আইনের আনতে বাধ্য করতে পারবেন। সম্মানিত হাজিরিন, এরপরে গণভোটের ব্যাপারে আরও যে সমস্ত বিষয় বলা হচ্ছে, আপনারা জানেন যে একটা দেশের চাবি আপনার হাতে। অনেকেই বলতেছেন যে দেশের চাবি আমার হাতে, তালাটা কোথায়? তার মানে হচ্ছে দেশটাই একটা তালাবদ্ধ অবস্থায় আছে, চাবিটা আপনার হাতে দেওয়া আছে। আপনি ইচ্ছে করে, আপনাকে সেই সুযোগ দেওয়া হয়েছে দেশের এই তালাটা খুলে আপনার দেশটাকে আপনার মতো করে আপনি সাজাবেন। অনেকেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে হ্যাঁ ভোট পাশ করলে নাকি সংসদের বা সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আরও অনেক কিছু বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে ভুল কথা। তো আপনারা সকলেই সচেতন। আমি আশা করব যে কথাগুলো দু একটা বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, আপনারা এই বিষয়টা নিয়ে আরও একটু পড়াশোনা করবেন এবং আপনাকে যেই সুযোগটা রাষ্ট্র দিয়েছে এই সুযোগটাকে আপনি গ্রহণ করবেন এবং এই নির্বাচনে, সংসদ নির্বাচনের গুরুত্বের প্রতি আরোপ করে আরও বেশি গুরুত্ব দিয়ে আপনি হ্যাঁ না ভোটের গুরুত্বটাকে বেশি প্রায়োরিটি দেবেন।